আচ্ছা, কখনো ভেবে দেখেছেন খুব হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, যেমন ধরুন মাইক্রোওয়েভ, সেগুলোকে যখন অনেক দূরে পাঠাতে হয় তখন কি হয়? আমরা যদি সাধারণ তার ব্যবহার করি তাহলে তো বেশিরভাগ শক্তি রাস্তাতেই নষ্ট হয়ে যায়। তাহলে উপায়টা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জানব, কি করে সাধারণ তার ছাড়াই একটা বিশেষ ধরনের ফাঁপা ধাতব পাইপের মধ্যে দিয়ে এই শক্তিশালী সিগন্যালগুলোকে রাস্তা দেখানো হয়। তো আজকের এই সফরে আমরা একটা সিগন্যালের পিছু পিছু যাব, দেখব ওর জন্য কিরকম বিশেষ রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তায় চলার নিয়ম কানুনগুলো ঠিক কি, ওই রাস্তার ভেতরের জগৎটা দেখতে কেমন, আর সবশেষে বুঝব এই পুরো ব্যাপারটা জানাটা আমাদের জন্য কেন এত জরুরি। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব সিগন্যালের জন্য বিশেষ রাস্তা, আর এর সাথেই আমরা জানব কেনই বা খুব হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের চেনা জানার সাধারণ তারগুলো ঠিকমতো কাজ করতে পারে না। আসল সমস্যাটা হলো ফ্রিকোয়েন্সি যখন অনেক বেড়ে যায় তখন সাধারণ তারগুলো একটা অ্যান্টেনার মতো আচরণ করতে শুরু করে, মানে সিগন্যালের শক্তিকে চারিদিকে ছড়িয়ে দেয়, যেটাকে আমরা বলি রেডিয়েশন লস। ফলে কি হয়, সিগন্যালটা তার ঠিক ঠিকানায় পৌঁছানোর আগেই রাস্তায় দুর্বল হয়ে পড়ে। তাহলে প্রশ্নটা হলো, এই সাধারণ তার ছাড়া শক্তিশালী সিগন্যালকে আমরা দূরে পাঠাবো কি করে? আর এই বড়সড় সমস্যার সমাধানটার নাম হলো ওয়েভ গাইড। খুব সহজ করে বললে এটা একটা ফাঁপা ধাতব নল। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে হাই ফ্রিকোয়েন্সি তড়িৎচুম্বকীয় তরঙ্গকে পথ দেখাতে পারে। এটা একদম একটা সিগন্যাল হাইওয়ের মতো, যার মধ্যে দিয়ে সিগন্যাল প্রায় কোনো শক্তি না হারিয়েই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারে। তো আমরা ওয়েভ গাইড কী জিনিস তা তো বুঝলাম। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে, ভেতরের পথের নিয়মকানুন। ঠিক যেমন একটা হাইওয়েতে গাড়ি চালানোর কিছু নিয়ম থাকে, তেমনি ওয়েভ গাইডের ভেতরে তরঙ্গের চলারও কিছু নির্দিষ্ট শর্ত আছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ওয়েভ গাইডের ভেতরে তরঙ্গ কিন্তু একদম সোজা পথে চলে না, এটা ভেতরের দেয়ালে ধাক্কা খেতে খেতে, মানে প্রতিফলিত হতে হতে এগোয়। ভাবুন তো, একটা লম্বা আয়নার করিডোর, আর আপনি তার এক প্রান্ত থেকে একটা বল ছুড়ে দিলেন। বলটা কি সোজা যাবে? না, ওটা দেয়ালে ধাক্কা খেতে খেতে একটা বিশেষ প্যাটার্নে এগিয়ে যাবে। তরঙ্গের এই চলার ধরনটাকেই বলা হয় মোডাল প্রোপাগেশন। এই যে ধাক্কা খেয়ে চলার প্যাটার্ন বা মোড, এগুলো প্রধানত দুই ধরনের হয়। একটা হলো টি আর একটা টিএম। টিই মোড মানে হলো ট্রান্সভার্স ইলেকট্রিক। এখানে ইলেকট্রিক ফিল্ডটা তরঙ্গের চলার পথের সাথে সবসময় আড়াআড়ি বা পারপেন্ডিকুলার থাকে, মানে সামনে বা পেছনে কোনো ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট থাকে না। আর টিএম মোড মানে ট্রান্সভার্স ম্যাগনেটিকে ঠিক উল্টোটা। এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা চলার পথের সাথে আড়াআড়ি থাকে। এই সমস্ত প্যাটার্নের মধ্যে একটা আয়তাকার ওয়েভ গাইডের জন্য TE10 মোড হল সবচেয়ে কার্যকর আর সবচেয়ে বেশি ব্যবহৃত প্যাটার্ন। বলতে পারেন এটা হলো তরঙ্গের চলার সবথেকে সহজ আর স্বাভাবিক একটা উপায়। আচ্ছা, মনে আছে তো, ওয়েভ গাইডের ভেতরে তরঙ্গের চলার এই বিভিন্ন প্যাটার্নগুলোকে আমরা কি বলছিলাম? ওয়েভ গাইডের আরও একটা খুব জরুরি নিয়ম হল কাট অফ ফ্রিকোয়েন্সি। ব্যাপারটা অনেকটা হাইওয়ের মিনিমাম স্পিড লিমিটের মতো, মানে এটা হলো সেই ন্যূনতম ফ্রিকোয়েন্সি যা একটা সিগন্যালের থাকতেই হবে ওই ওয়েভ গাইডের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। যদি সিগন্যালের ফ্রিকোয়েন্সি এর থেকে কম হয় তাহলে তরঙ্গটা ভেতরে এগোতে পারে না, আটকে যায় আর খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়। এখন এই কাট অফ ওয়েভ নাম্বার মানে কেসির ফর্মুলাটা মনে রাখাটা একটু ঝামেলার হতে পারে, তাই আপনাদের জন্য একটা সহজ ট্রিক আছে। শুধু এই লাইনটা মনে রাখুন, মোদের পাই আকাশে আর বাসে চড়ে। এখানে এ আর বি হলো ওয়েভ গাইডের প্রস্থ আর উচ্চতা। তাহলে বলুন তো, একটা ওয়েভ গাইডের মধ্যে দিয়ে তরঙ্গকে যেতে হলে যে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা লাগে তার নাম কি? বেশ, নিয়মকানুন তো অনেক জানলাম। চলুন এবার আমাদের তৃতীয় পর্বে, মানে সুড়ঙ্গের ভেতরের দৃশ্যে। এবার আমরা এই অদৃশ্য টানেলের ভেতরে উঁকি মেরে দেখব যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডগুলোকে আসলে কেমন দেখতে লাগে। ধরুন আমরা ডমিনেন্ট TE10 মোডের জন্য ওয়েভ গাইডটাকে মাঝখান থেকে কেটে ফেললাম, মানে একটা ক্রস সেকশন দেখছি। কি দেখা যাবে? আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ওপর থেকে নিচের দিকে সুন্দর লুপ তৈরি করছে, আর ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো, ওগুলো ওই ইলেকট্রিক ফিল্ডের চারিপাশে বন্ধ লুপ তৈরি করে ঘুরছে। এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে,
এটা কিন্তু চুপচাপ থাকে না। এটা ওয়েভগাইডের ভেতরে ধাতব দেয়ালে একটা কারেন্টের প্রবাহ তৈরি করে। এই সারফেস কারেন্টগুলোই একটা অদৃশ্য দেয়ালের মতো কাজ করে, আর তরঙ্গটাকে ওই হাইওয়ের মধ্যেই আটকে রাখে, বাইরে বেরোতে দেয় না। আচ্ছা, একটা কুইক প্রশ্ন, যে কারেন্টগুলো তরঙ্গটাকে ওয়েভগাইডের ভেতরে আটকে রাখে, সেগুলো ঠিক কোথায় প্রবাহিত হয়? সবই তো ভালো, কিন্তু কোনো জার্নি তো 100% পারফেক্ট হয় না, তাই না? কিছু শক্তি তো খরচ হবেই। চলুন এবার আমাদের চতুর্থ পর্বে সেই শক্তির অপচয়ের ব্যাপারটা একটু বুঝি। ওয়েভগাইডের মধ্যে দিয়ে যাওয়ার সময় সিগন্যালের শক্তি যে ধীরে ধীরে কমে যায়, এই ঘটনাটার একটা টেকনিক্যাল নাম আছে, অ্যাটেনুয়েশন। এর মূল কারণ হলো ওই সারফেস কারেন্ট। যখন কারেন্টগুলো ধাতব দেওয়ালের মধ্যে দিয়ে যায়, তখন ধাতুর নিজস্ব রোধের কারণে কিছুটা শক্তি তাপ হিসেবে নষ্ট হয়। এটা অনেকটা বৈদ্যুতিক ঘর্ষণ বা ইলেকট্রিক্যাল ফ্রিকশনের মতো। এই বারচারটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, জার্নি শুরু করার সময় মানে প্রবেশপথে সিগন্যালের শক্তি ছিল 100%, আর জার্নির শেষে অর্থাৎ প্রস্থান পথে তা কিছুটা কমে 95% হয়ে গেছে। যদিও এই ক্ষতিটা খুবই সামান্য, কিন্তু এটা হয়। তাহলে ওয়েভগাইডের ভেতরে সিগন্যালের শক্তি যে ধীরে ধীরে কমে যায়, এই ঘটনাটাকে আমরা কি বলি? আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। চলুন পুরো যাত্রাটা একবার সংক্ষেপে দেখে নিই এবং বুঝি যে এই সিগন্যাল হাইওয়ে ব্যাপারটা জানাটা আমাদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন ঝটপট একবার রিভাইজ করে নিই। আমাদের টুলকিটে আজ কি যোগ হলো? ওয়েভগাইড হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য একটা ধাতব পাইপ, মোড তরঙ্গের চলার নির্দিষ্ট প্যাটার্ন, কাট অফ ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য প্রয়োজনীয় মিনিমাম স্পিড, সারফেস কারেন্ট যা তরঙ্গকে ভেতরে আটকে রাখে, আর অ্যাটেনুয়েশন মানে যাত্রাপথে সামান্য শক্তির অপচয়। দেখুন, এই ওয়েভগাইড বোঝাটা শুধু সেমেস্টার পাশ করার জন্য না, এটা আসলে ভবিষ্যতের টেকনোলজির দরজার চাবি। 6G কমিউনিকেশন, স্যাটেলাইট লিঙ্ক, অ্যাডভান্সড রেডার সিস্টেম, এমনকি মেডিকেল ইমেজিংয়ের মতো প্রযুক্তির পেছনেও এই কনসেপ্টটাই কাজ করে। তাই এই ধারণাটা ভালোভাবে আয়ত্ত করা মানে ভবিষ্যতের প্রযুক্তি তৈরির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এই জ্ঞানটাই আপনাদের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে নতুন নতুন